আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব, আপনাদের অত্যন্ত সুপরিচিত ডক্টর আব্দুল নূর তুষার। ডক্টর আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ নাসর কামাল ভাই। তুষার ভাই, যদিও একটু আনুষ্ঠানিক ভাবে আপনাকে পরিচয় করে দিলাম, বাট পরিচয় দরকার আমাদের তো নেই। অন্য একটা পরিচয় আছে এবং আমাদের দর্শকদের কাছে আমাদের অন্য একটা পরিচয় আছে। আমরা খুবই আটপৌরে ভঙ্গিতে আড্ডা দিই, কথা বলি, বসি বিভিন্ন জায়গায়, কিন্তু এটা নিয়েও যেন মানুষের দুঃখের শেষ নেই। আমি একটা জিনিস দেখলাম, আমি এখন আসলে একটু আলাপ চাইতেই করতে চাই আপনার সঙ্গে। বড় বড় বিষয় নিয়ে কথা বলতে চাই না, ছোট বিষয় নিয়ে কথা বলতে চাই। আমরা ছোট মানুষ, আমরা একসঙ্গে বসে কথা বলি। আজকাল ফেসবুক তো মানুষের ড্রয়িং রুমের দৃশ্য। ফেসবুকে মানুষ নানা রকম হাসি ঠাট্টা করে। আমরা আমি নিজের দুঃখের কথা বলছি, আপনার হয়তো অত দুঃখ লাগে নাই, কিন্তু আমি ছোট মানুষটা যেন আমার দুঃখটা বেশি লাগে আর কি। আমি আপনি আনিস আলমগীর, আনিস আলমগীরের বাসা হঠাৎ করে সকালে বললো আসেন দাওয়াত করেন। দাওয়াত করলো, দুপুরে খেতে গেলাম। বাসায় ওনার ওয়াইফও ছিলেন না। আমরা তিনজন রান্নাঘর থেকে খাবার নিয়ে নিয়ে খাইলাম। খাওয়ার পরে একটু দই খাচ্ছিলাম, এটা নিয়ে আনিস আলমগীর একটু ফান করে একটা ছবি দিল। এটা যেন একটা জাতীয় ঘটনায় পরিণত হয়ে গেল। এই রকমের জিনিসটা কি? আমি তো বুঝতে পারছি না যে এটা কি কোনো কথা হতে পারে। আপনি দেখেছেন এই যে বাংলা আউটলুক নামক একটা পত্রিকা, এই পত্রিকাতে এই ধরনের একটা পত্রিকা আছে অনলাইনে, আমি আসলে এটা জানতাম না অতটা সিরিয়াসলি। কিন্তু এখানে আমাদের নিয়ে একটা লেখা হলো যে থ্রি স্টুজেস অফ ম্যানুফ্যাকচার্ড মরালিটি। এবং সেটা ঠিক আছে, ওই পর্যন্ত সে লেখছে। এই আবু জাকির, এই সাংবাদিক ভদ্রলোক নিশ্চয়ই খুব বড় সাংবাদিক, তবে আমি ওনাকে চিনি না, ছোট মানুষ তো এই জন্য আর কি। এটা হয়, কিন্তু আপনি দেখবেন একটা পিপিলিকা কিন্তু যত চেষ্টা করুক সে কিন্তু হাতিকে পরিপূর্ণভাবে দেখতে পারবে না। তো আমি তো ওনার কাছে একটা পিপিলিকার মতো, তো ওনাকে দেখতে পাই না, ওনাকে চিনি না। কিন্তু আমাদের প্রেস সেক্রেটারি ওনার ফেসবুক পোস্টে যখন এটা শেয়ার করে, তখন তো বুঝতে হয় যে ব্যাপারটা বোধহয় সিরিয়াস কিছু। তো আমি যাই হোক, একটু দুঃখের কথা বলতে যে বেশি বলে ফেলাম, সরি। আপনার অবজারভেশনটা কি আছে বলুন তো দেখি ভাই, আমরা কি দইও খাইতে পারবো না, ফেসবুকে ছবি দিতে পারবো না? এই প্রশ্নের উত্তরটা একটু দীর্ঘ হবে। প্রথমত, মানুষের ব্যক্তিগত যে বিষয়াবলী, কে কার বাসায় দাওয়াত খাবে, কে কোন সিনেমা দেখবে, কে কোন খেলা পছন্দ করবে, কে কোন দলকে সমর্থন করবে ক্রিকেট অথবা ফুটবলে, এগুলি যার যার ব্যক্তিগত বিষয় এবং এগুলিতে কারোই মতামত দেওয়ার কোনো সুযোগ নেই। এমনকি আমরা যে জাতীয় নির্বাচনে ভোট দেই সেটাও স্বাধীন, গোপন, এবং এখানে স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে যদি না জানায় তাহলে জানার কোনো সুযোগ নাই। এবং এইখানে প্রভাবিত করারও কোনো নিয়ম নাই, যে আমি আরেকজনকে কোথাও ভোট দিতে বাধ্য করতে পারি না। আমি তাকে প্রভাবিত করার চেষ্টা করতে পারি আমার প্রচার প্রচারণা দিয়ে, কিন্তু আমি তাকে বাধ্য করতে পারি না, বলতে পারি না যে এটা করতেই হবে। কিন্তু আমি লক্ষ্য করেছি আমাদের সোশ্যাল মিডিয়াতে একদল অসুস্থ মানুষ তৈরি হয়েছেন, যারা অন্যের মতামতকে তাদের মতামতের সঙ্গে না মিললে এক ধরনের শত্রুতায় তারা লিপ্ত হয়ে পড়েন, গালিগালাজ করেন, ফেক ছবি তৈরি করেন, আহ যার সম্পর্কে জানেন না তার সম্পর্কে ঢালাও মন্তব্য করেন, কিছু ট্যাগ রয়েছে সেই ট্যাগগুলি ব্যবহার করেন, যার মধ্যে আছে সুবিধাভোগী, দোসর, ফ্যাসিস্ট, কালচারাল, পলিটিক্যাল ফ্যাসিস্ট, এবং এছাড়াও কিছু অশ্লীল কথাবার্তা আছে, সেগুলো তারা বলে। এই যে নিচতা, এই নিচতাকে প্রশ্রয় দেওয়াটা আমি দেখেছি কিছু ক্ষমতাবান মানুষ করে থাকেন, এবং এই নিচতাকে এস্টাবলিশ করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য তাদের চেষ্টার কোনো ত্রুটি নাই। কে কি শেয়ার দিয়েছেন আমি আসলে জানি না। আমি আপনার কাছ থেকে জানলাম, কোথায় প্রকাশিত হয়েছে সেটাও আমি আপনার কাছ থেকে এখন জেনে দেখার চেষ্টা করছি। তবে একটি বিষয় খুব পরিষ্কারভাবে বলা দরকার, আমাদের ব্যক্তিগত যে সম্পর্ক, সেই সম্পর্ক কোনো রাজনৈতিক পরিচয় কিংবা কোনো আহ ব্যক্তিগত পছন্দ অপছন্দ দিয়ে নির্ধারিত হয় না, বরং আমাদের ব্যক্তিগত সম্পর্কগুলি আমাদের একের সঙ্গে অন্যের যে বন্ধুত্ব সেটা দিয়ে নির্ধারিত হয়। আমার বহু বন্ধু আছেন যারা দলমত এবং রাজনীতি এবং খেলাধুলা থেকে শুরু করে বহু বিষয়ে
সম্পূর্ণভাবে আমার বিপরীত মেরুতে অবস্থান করেন, কিন্তু তাদের সঙ্গে আমার বন্ধুত্বের কখনো কোথাও কমতি হয় নাই। আমরা একই টেবিলে বসে চা নাস্তা খাই, গল্প গুজব করি, দুষ্টুমি করি, আহ কখনো কখনো কৌতুক করি, কখনো কখনো একে অন্যের দলকে নিয়ে সমালোচনা করি, এবং আমাদের তাতে বন্ধুত্বের বিন্দুমাত্র ঘাটতি হয় না। যারা সভ্য দেশ থেকে লোক এনে আমাদেরকে সভ্য বানানোর চেষ্টা করছেন, যারা সনদে সই করে বলেন যে আমরা এখন সভ্য হলাম, তারা এই সভ্য দেশ থেকে সভ্য আচরণটা আমদানি করতে পারেন নাই। আপনি যদি আমেরিকায় যান, ইংল্যান্ডে যান, ইউরোপের বিভিন্ন দেশে যান, তাহলে দেখবেন এই যে প্রতিনিয়ত সহমত হওয়ার চাইতে তারা ভিন্নমত হওয়াকে বেশি শ্রদ্ধা করেন। আজকে থেকে শত শত বছর, 200 বছর আগে, 200 না, প্রায় 350 বছর আগে ভল্টেয়ার লিখে গিয়েছেন যে অন্যের মতামতের স্বাধীনতাকে রক্ষা করার জন্য তিনি যুদ্ধ করতে প্রস্তুত আছেন। তিনি একমত না হতে পারেন, কিন্তু ব্যক্তির ভিন্নমত প্রকাশের স্বাধীনতার জন্য তিনি যুদ্ধ করবেন। এত বছর আগে ইউরোপে যে সভ্যতা এসেছে, এত বছর পরে আমেরিকার পাসপোর্ট, ইউরোপের পাসপোর্ট, নেদারল্যান্ডের পাসপোর্ট নিয়ে বাংলাদেশে ঢুকেও এই সভ্যতাটা তারা রপ্ত করতে পারেন নাই, যে ভিন্ন মতাবলম্বীকে শ্রদ্ধা করতে হবে, কারোর সমালোচনাকে সহজে গ্রহণ করতে হবে, এবং সমালোচনার উত্তর যুক্তির মাধ্যমে দিতে হবে, যৌক্তিকভাবে দিতে হবে। কিন্তু সেইখানে না গিয়ে তারা এক ধরনের কুপ্রবৃত্তি চরিতার্থ করছেন, ব্যক্তি আক্রমণ করছেন, এবং ব্যক্তির বন্ধুত্বকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। তাদের যে পলিসি বা তাদের যে প্যাকেট, তাদের যে কুয়া, তাদের যে গর্ত, তাদের যে ডোবানালা, সেই ডোবানালার জীবন দিয়ে আমাদের জীবনকে ব্যাখ্যা করার চেষ্টা করছেন। আপনি শুরুতেই বলেছেন যে আমরা নাকি ছোট। হ্যাঁ, আমরা ছোট হতে পারি, কিন্তু এই ছোট হওয়াটা আমাদের বিনয়। কিন্তু আমাদের চাইতেও যে ছোট হতে পারে, এইটা দেখে আমি আনন্দিত হয়েছি যে আমরা কত ক্ষুদ্র, তার চেয়েও ক্ষুদ্র আরো মানুষ হতে পারে। বৃহৎ চেয়ার, বৃহৎ পদ, ক্ষমতা, জ্ঞানী ব্যক্তির সংস্পর্শ বা সাহচর্য যে কারো ভেতরের ময়লাকে দূর করতে পারে না, কারো ভেতরের হিংসা, ঘৃণা এবং বিদ্বেষকে দূর করতে পারে না, এই ধরনের প্রচারণা হচ্ছে সেটার প্রমাণ। নজরুল বহু বছর আগে একটি কবিতা লিখেছিলেন, সেই কবিতার লাইন ছিল, আমায় সকল ক্ষুদ্রতা হতে বাঁচাও হে প্রভু উদার। এবং তিনি বলেছিলেন, যদি শতেক জন্ম নরকেও যাপি, যদি শতেক জন্ম পাপে হই পাপী, তাই না? এবং তারপরে লিখেছেন, যদি নরকেও যাপি, এই কথা বলেছিলেন। তারপরে বলেছিলেন, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। তো এই নিচতার যে ক্ষমা নাই, সেটা আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম বহু বছর আগে বলে গিয়েছেন, যে শতেক আহ জন্ম পাপে পাপী হলো এবং যুগ যুগান্ত নরকে জাপলো। এই লাইনটা হচ্ছে এরকম, যদি শতেক জন্ম পাপে হই পাপী, যুগ যুগান্ত নরকেও জাপি, জানি জানি প্রভু তারও আছে ক্ষমা, ক্ষমা নাই নিচতার। এই নিচতার আসলে ক্ষমা নাই, এটা আমাদের কবি নজরুল ইসলাম বলে গিয়েছেন। এখন যখন তারা তাদের মত প্রকাশ করেন, তখন তারা রবীন্দ্রনাথের চাইতে নজরুলকে বড় করেন, অথবা নজরুলের চাইতে রবীন্দ্রনাথকে বড় করেন। এই যে প্রবণতা, এই প্রবণতা এক ক্ষুদ্রতা। বৃহতের সাথে বৃহতের কোনো তুলনা হয় না, ক্ষুদ্রের সাথে ক্ষুদ্রের তুলনা হয় না। প্রতিটি মানুষ আলাদা আলাদা ভাবে মানুষ। এইটা হচ্ছে এই কুপ্রচারণা, এইটা পরিকল্পিত। এবং এইটা যে পরিকল্পিত, সেটার প্রমাণ হচ্ছে এই ছবিটিকে এআই দিয়ে একটা কুৎসিত ভাবে এটাকে পরিবর্তন করেও কিছু ছবি ছাড়া না, হয়েছে। আপনি যেটা বলছেন, এবং এই এই যে কুকাজ, এই কুকাজকে যারা উৎসাহ দেন, তাদেরকে তুষার এরা। ভাই, তুষার জি। ভাই, আমি আপনাকে একটু থামাচ্ছি এখানে। আপনি যেটা বলছেন এটা তো আরেকটা ছবির কথা। আমাদের আপনি আপনি তো মূল ছবিটা দেখেন, মানে ওরা যে স্টোরিটা করেছে, সেই স্টোরিটার মধ্যে আমাদের তিনজনের ছবি দিয়েছে এবং নিচে লিখেছে ট্রুথ লাই। একদিকে সবুজ, একদিকে লাল, সামনে আবার তিনটা বানর বসিয়ে দিয়েছে। বসিয়ে দিয়ে একটা বানর চোখ বন্ধ করে আছে, একটা বানর কান ধরে আছে, একটা বানর মুখ বন্ধ করে আছে। মানে ওইটা আমি তারা দেখি বলতে নাই, চেয়েছে যে আমরা ওইটা আমি দেখি না, আমি শুধু ছবিটা এটা দেখেছি, দেখেন কারণ না। আমাকে লোকজন আপনি পাঠিয়েছে। দেখেছেন যে সামনে আরেকজন সেলিব্রিটি নারীকে বসিয়ে দিয়েছে, ওটা কথা বলছেন আপনি বোধ হয়। এই যে তাদের সভ্যতা, তারা বিদেশ থেকে যে সভ্যতা শিখে এসেছেন, ফ্রান্সেই ভল্টেয়ার জন্মেছিলেন, তাদের তো বিভিন্ন নীতি নির্ধারণ হয় ফ্রান্স থেকে। তো ওই ফ্রান্স থেকেই এইসবের এই কুকাজের সূচনা। এই ফ্রান্সে গিয়ে কে কে জুটেছেন আমি বলি। ওইখানে নাহিদ রেইনস নামে এক ড্রেইন যুগে জুটেছে, যে প্রতিনিয়ত গত 15 বছর ধরে আমাকে গালিগালাজ করেছে, কারণ আমি আওয়ামী লীগের সমালোচনা করি। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে আমরা
জীবনের ঝুঁকি নিয়ে, সম্মানের ঝুঁকি নিয়ে আমরা যে বছরের পর বছর আওয়ামী লীগের কুকাজের সমালোচনা করেছি, সেই সমালোচনা তাদের ভালো লাগে না কেন? কারণ আমরা এদেরও সমালোচনা করি। আমরা কোথাও কিছু দ্বিমত পোষণ করলে আমরা সেটা সাহসের সঙ্গে প্রকাশ করি, কারণ আমরা মনে করি গণতন্ত্র এবং সভ্যতার একটি মূল চালিকা শক্তি হচ্ছে নিজের মত প্রকাশের স্বাধীনতা। কিন্তু যারা এগুলা নিয়ে বিরাট বিরাট বক্তৃতা দেন, তারা আসলে মনের মধ্যে এগুলা বিশ্বাস করেন না। এগুলি হচ্ছে তার প্রমাণ, এই কুকাজগুলি হচ্ছে তার প্রমাণ। এবং আপনি লক্ষ্য করলে দেখবেন যে ওই সময়ে এই সরকারের উপদেষ্টা আসিফ নজরুল আমার স্ট্যাটাস শেয়ার করেছেন, এবং যে স্ট্যাটাসটা সারা পৃথিবীতে ভাইরাল হয়ে গেছিল সেটা হচ্ছে যে আহ, চাকরের সম্পদ দেখলে মালিকের সিন্ধুকের গভীরতা টের পাওয়া যায়। এটা রাইট, নিয়ে রাইট। আমাকে এইটা নিয়ে তখন আমাকে বিভিন্নভাবে হ্যারাস করার চেষ্টা করা হয়েছে, আমি যাতে নির্যাতনের শিকার হই সেটার চেষ্টা করা হয়েছে। আমি দেখছি যে সেই একই প্রবণতা থেকে এখনকার ক্ষমতাবানরা বা ক্ষমতাসীনরাও নিজেদেরকে আলাদা করতে পারেন নাই। আজকে যেখানে দাঁড়িয়ে আমি জুলাই মাসে বক্তৃতা দিয়েছি, আমার বক্তৃতার পর ওই একই জায়গায় দাঁড়িয়ে একই জনসভায় রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন আসিফ নজরুল, তিনি বক্তৃতা দিয়েছিলেন। আহ আজকে যে উপদেষ্টা আছে মুস্তফা সরোয়ার ফারুকী, সে গল্প করে সে কত বছর ধরে আমেরিকান ক্লাবে বসে বসে নাকি সরকার উৎখাতের পরিকল্পনা করত। মুস্তফা সরোয়ার ফারুকী কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এইটা সে জানে এবং আমি জানি। তারপরে আজকে যারা বিদেশ থেকে বিভিন্ন সময় অ্যাক্টিভিস্ট ছিল, তাসনিম খলিল থেকে শুরু করে সায়ের জুলকার নাইন, তারা কতবার আমার সঙ্গে ফোনে কথা বলেছে এবং বলে নাই, এটা তারা জানে। কিন্তু এইগুলিকে বিক্রি করার কোনো চেষ্টা কিংবা এইগুলি দিয়ে কোনো সুবিধা হাসিল করার কোনো চেষ্টা আমার বা আপনার বা অন্য কারোর মধ্যে ছিল না, এখনো নাই। যখন বলে সুবিধাভোগী, আমি চ্যালেঞ্জ করতে চাই যে অন্তত আমাদের তিনজনের নামে কোনো ধরনের সরকারি সুবিধা নেওয়ার প্রমাণ কেউ দিতে পারবে না। আমরা সাধারণ আহ, খেটে খাওয়া মানুষ ছিলাম, আমরা চাকরি ব্যবসা যাই করেছি সেটা নীতি নৈতিকতার ভেতর দিয়ে যতটুকু করা সম্ভব আমরা চেষ্টা করেছি। আমরা চেষ্টা করেছি হালাল রুজি আয় করার জন্য, এবং আমরা চেষ্টা করেছি সেই দিয়েই জীবনযাপন করার জন্য। কিন্তু এই সকল কিছুই আমি দেখি যে কিছু মানুষ শুধুমাত্র আমাদের যুক্তি তর্ক কিংবা আমাদের আলোচনার মুখোমুখি হতে না পেরে তারা এই অসভ্য আচরণের আশ্রয় নেন। আমি আবারও বলবো যে ওই নজরুলের কবিতা প্রার্থনা, সেইটা সবাইকে একবার পড়ে দেখতে। কারণ তিনি আসলে ওইখানেই বলেছিলেন যে নিচতার চেয়ে কোনো ক্ষুদ্রতা হয় না বা ক্ষুদ্রতার চেয়ে কোনো নিচতা হয় না। তিনি এই কথাটা পরিষ্কার ভাবে বলেছিলেন। আপনার মন যদি ক্ষুদ্র হয়, আপনি কত বড় ডিগ্রি পেয়েছেন, কত বিরাট বিদেশে থেকেছেন, কার সঙ্গে মেলামেশা করেছেন, এগুলো আসলে কিছুতেই কিছু আসে যায় না। আচ্ছা, একটা কথা আপনি বলেন, আমরা একটু ব্যক্তিগত প্রসঙ্গের বাইরে যাই। আহ এই যে আমাদের যে মানসিকতাটা আমরা দেখতে পাচ্ছি এখন, এটা আমরা আগেও দেখেছি, কিন্তু আগে সরকারের আমলে দেখেছি যে নানা ইস্যুতে, চিন্তার ইস্যুতে, রাজনীতির ইস্যুতে জাতিটাকে বিভক্ত করার একটা প্রচেষ্টা, যে এই স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা বলে জাতিটাকে দুই ভাগ করা, তিন ভাগ করা। তো আমরা কিন্তু ভেবেছিলাম, আমি অন্ততপক্ষে আমার কথা বলতেই পারি, আমি ভেবেছিলাম যে ডক্টর ইউনূস অরাজনৈতিক ব্যক্তিত্ব, উনি দায়িত্ব নিচ্ছেন, এখনো তো জাতিটাকে ঐক্যবদ্ধ করা উনি একটা প্রচেষ্টা হাতে নেবেন। আমরা বিশ্বের সঙ্গে লক্ষ্য করলাম উনি তার চেয়েও দ্রুত বেগে এবং তার চেয়েও ভয়ঙ্কর ভাবে সেই বিভক্তিকে উনি কিন্তু এগিয়ে নিয়ে গেলেন। এবং এখন আমরা কিন্তু ওইটাই দেখতে পাচ্ছি যে তোমার কথা আমার পছন্দ হচ্ছে না, অতএব তুমি স্বৈরাচারের দোষর। আমি বর্তমান সরকারের সুবিধাভোগী, অতএব আমি বর্তমান সরকারের যে দৃষ্টিভঙ্গি তার সবচেয়ে বড় ধারক বাহক। এর বিরোধিতা যে করবে, এর সমালোচনা যে করবে, সেই স্বৈরাচারের দোষর হয়ে যাবে, অথবা ভার হয়ে যাবে, স্টুজের হয়ে যাচ্ছি আমরা। তো এই যে মানসিকতাটা, এই মানসিকতাটা আমাদের দেশটাকে, জাতিটাকে আসলে কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের দেশ এবং জাতিকে ঐক্যবদ্ধ করার চাইতে বিভক্ত করাতেই সকলে ব্যস্ত ছিলেন, এখনো আছেন। আমাদের সংবিধান কি? আমাদের সংবিধান হচ্ছে জনগণ দ্বারা ক্ষমতায়িত। সংবিধানে বলা আছে সকল ক্ষমতার উৎস হচ্ছে জনগণ। অথচ জনগণকে বাদ দিয়েই সকল সিদ্ধান্ত নেওয়ার যে চেষ্টা, সেটা এখনো অব্যাহত আছে। এখনো এমন একটি প্রক্রিয়া চালু রয়েছে যেখানে কিছু মানুষ মনে করেন যে জনগণ মূর্খ, জনগণ ভোট বিক্রি করে, জনগণ কিছু বুঝে না, জনগণ কিছু জানে না, জনগণ কিছু পারে না। এইটা তারা বলেন এবং বলে তারা জনগণের জন্য তাদের নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু এই একই লোকেরা আবার যখন বিপদে পড়েন তখন বলেন যে জনগণকে সাথে নিয়েই তারা সবকিছু করবেন।
তাদের এই কথা এবং কাজের মধ্যে কোনো মিল নাই। এবং শুধু তাই না, যদি জনগণই হয়ে থাকে এই সংবিধানের ক্ষমতার উৎস, তাহলে এই সংবিধানকে নাড়াচাড়া করার সময় এটা মনে রাখা উচিত যে তারা জনগণকে নিয়ে নাড়াচাড়া করছেন। আমাদের এই প্রজাতন্ত্র এখনো গণপ্রজাতন্ত্র, পিপলস রিপাবলিক। যে রিপাবলিকটা পিপলস উইল দিয়ে প্রতিষ্ঠিত, যে রিপাবলিক গণতন্ত্র কায়েম করতে প্রতিজ্ঞাবদ্ধ, সেই রিপাবলিকের কাছে নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে, সাধারণ নির্বাচনের চাইতে বেশি গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে আহ সংবিধানের বিপরীতে গিয়ে কিছু মানুষের মনের খেয়াল খুশি মতো আচরণ এবং রাষ্ট্রকে সংস্কারের নামে নিজেদের চিন্তা ভাবনা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা। আমি মনে করি, আমি যদি একজন সাধারণ জনগণ হয়ে থাকি, তাহলে এই সংবিধানের প্রতি আমার যে আনুগত্য আর একজন মন্ত্রীর যে আনুগত্য, অথবা এই সংবিধানকে রক্ষা করার জন্য আমার যে দায়িত্ব এবং মন্ত্রীর যে দায়িত্ব, এই দুইটার মধ্যে কোনো তফাৎ নাই। কারণ এই জনগণ ওই নাগরিক হিসেবে মন্ত্রীও সেখানে আছেন, নাগরিক হিসেবে একজন ভিখারিও সেখানে আছেন। আমরা যা বলি আমরা আমাদের যুক্তি বুদ্ধি এবং জ্ঞান থেকে বলি। যদি ঐকমত্য কমিশনে বসে তর্কাতর্কি করা যায়, যদি ঐকমত্য কমিশনে বসে দ্বিমত পোষণ করা যায়, তাহলে গণমাধ্যমে আমি আপনি কিংবা আরো 5টা লোক কেন দ্বিমত পোষণ করতে পারবে না? গণমাধ্যমে দ্বিমত পোষণ করলে সেটা অন্যায়। আর অনৈক্য আছে এই কথা স্বীকার করে নিয়ে ঐকমত্যের নামে সনদ তৈরি করে সেইখানে আরো বড় অনৈক্য নিয়ে এই যে রাস্তায় রাস্তায় আন্দোলন, একে অন্যকে আক্রমণ করা, এই জিনিস যদি ঠিক হয়ে থাকে, তাহলে আমরা আমাদের স্বাধীন মতামত দিতে গিয়ে যদি কোথাও দ্বিমত পোষণ করি, এইটাকে তারা কেন নেতিবাচক ভাবে দেখেন? আমাদের কাজকর্মকে কেন তারা উদ্দেশ্যমূলক বলেন? আমাদের তো কোনো উদ্দেশ্য নাই। আমরা জানি যে আমরা কোনো রাজনীতি করি না, এবং আমরা যে কোনো রাজনীতি করি না এটা প্রমাণিত সত্য। এবং আমাদের যে আর কোনো ধরনের আহ কোনো পরিকল্পনা কিংবা কোনো ধরনের আলাপ আলোচনার ভেতর দিয়ে আমরা কথা বলি না, এইটাও তো পরিকল্পিত সত্য। কখনো আমরা কোনো টক শো কিংবা কোথাও আমরা আলোচনা করে যাই না, আমরা নিজেদের মধ্যে কোনো ধরনের কৌশল করি না। আমরা এমনকি একে অন্যের বাসায় খাওয়া দাওয়া করতে যে যাই, সেখানে কোনো রাজনৈতিক আলাপ করি না। আপনার নিশ্চয়ই মনে আছে, আমরা এই আড্ডার মধ্যে আমরা এই ডিম কে ভালো রান্না করে, দই কোথায় ভালো পাওয়া যায়, মিষ্টিটা কে করবে, হ্যাঁ। আহ এগুলো নিয়ে আলাপ করেছি। আনিস আলমগীরের ছেলে একটু বিরক্তই হয়েছে যে তার বাবা দইয়ের সাথে মিষ্টি এটা আমাদেরকে খাওয়াবেই, সেজন্য তাকে অনুরোধ করছে যে তুমি বাবা গিয়ে একটু দই মিষ্টি নিয়ে আসো। এবং আমার মনে আছে যে দইটা কতটুকু টক এবং কতটুকু মিষ্টি, এইটা নিয়ে আমরা আড্ডা দিয়েছি। অথচ এইটা নিয়ে কষ্ট কল্পনা করে, নানান ধরনের মিথ্যা কথাবার্তা বলে, নানান ধরনের অযৌক্তিক এবং উদ্দেশ্যমূলক প্রচারণা যারা চালানোর চেষ্টা করছে, এদের মনের অবস্থাটা আপনি চিন্তা করেন। কে অসুস্থ আসলে? কার মধ্যে মনোবিকৃতি? এইটা আসলে আমাদের এখন প্রশ্ন করতে হবে। এবং এই যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, যিনি বারবার বলছেন যে জনগণকে সাথে নিয়ে তিনি চলছেন, জনগণের অভিপ্রায়ে তিনি এসেছেন, আপনি একটা জিনিস বলেন তো, আহ সাধারণ জনগণের সঙ্গে তার কতটুকু যোগাযোগ হয়েছে গত 14-15 মাসে, আর কতবার যোগাযোগ হয়েছে ক্ষমতাবানদের সাথে? তার যে আহ সাক্ষাতের তালিকা, সেই সাক্ষাতের তালিকায় তিনি কখনো বাংলাদেশের সাধারণ মানুষজন, শিক্ষক, বুদ্ধিজীবী, বিভিন্ন শ্রমিক কিংবা অন্যান্য পেশাজীবী, চিকিৎসক, প্রকৌশলী, তাদের কাউকে ডেকে তিনি একবার চা নাস্তা খেয়েছেন? কিচ্ছু না করতেন। তিনি একবার ডেকে তাদের কথা শুনতেন, তিনি একবার তাদের কাছ থেকে মতামত আহ্বান করতেন। তিনি কাদের কাছ থেকে মতামত দিচ্ছেন? যে রাজনীতিকে তারা প্রতিনিয়ত গালিগালাজ করছেন, সেই রাজনীতিবিদরাই সেখানে মতামত দিচ্ছেন। আবার সেখান থেকে বের হয়ে গেলে তারা রাজনীতিবিদদের উপর অরাজনৈতিক সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এখন এই প্রশ্নগুলি আসলে মানুষের প্রশ্ন। আমরা যখন কথা বলি, আমরা কি আসলে আমাদের নিজেদের কথা বলি? আমাদের নিজেদের কথা যদি আমরা বলতাম, তাহলে আমরা বলতাম বাজার দর নিয়ে গল্প করতাম, আমরা গল্প করতাম আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বেদনা নিয়ে। আমরা যে আলোচনা করি সেখানে কি আমাদের কোনো ব্যক্তিগত প্রসঙ্গ আছে? আর আমরা কি স্বপ্রণোদিত হয়ে কোনো কিছু বলি? আমাদেরকে লোকে প্রশ্ন করে, আমরা উত্তর দেই, অথবা আমরা অনেককে প্রশ্ন করি, তারা উত্তর দেয়? আমরা কি জি। স্বপ্রণোদিত হয়ে, আমরা কি জনসভা ডেকে কথা বলি? আমরা কি প্রতিদিন সকাল বিকাল রিল পোস্ট করি? আমরা সকালে এক কথা বলি, বিকালে আরেক কথা বলি? আমরা সকালবেলা কুপ্রস্তাব দেই, আর বিকালবেলা বলি যে কুপ্রস্তাব সঠিক ছিল না? আমরা রাতের বেলা কোনো তথ্যবিহীন আমরা বলে দেই যে ঢাকা শহরে ক্ষমতার রদবদল ঘটেছে? আমরা এগুলো করি। খুব দুঃখজনক, খুব দুঃখজনক। এবং আমাদের যাই হোক, বাংলাদেশে আইন আছে, ইন্টারনেটে গুজব ছড়ালে, ইন্টারনেটে মিথ্যা কথা বললে এটার বিরুদ্ধে আইন আছে। এই অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই আইন দেখা যায় অনেক দেবতাদের উপরে কোন রকম একটা সামান্যতম সতর্কতাও তাদের হয় না। আর আমরা যেখানে তথ্য দিয়ে কথা বলি, আমরা যেখানে
অসত্য যতটুকু পারা যায় আমরা চেষ্টা করি কোনো অসত্য যাতে না বলি। আমরা হয়ে গেছি, আমাদের মতো অসংখ্য মানুষ হয়ে গিয়েছেন চোখের কাঁটা। এইটা তো এক ধরনের অসুস্থতা, এটা তো এক ধরনের কুপ্রবণতা, এটা তো এক ধরনের অন্যায়, এবং এটা ব্যক্তিগতভাবে আমাদেরকে শারীরিক, মানসিক এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার এক চক্রান্ত। জি, জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব আব্দুল নূর তুষার। প্রিয় দর্শক, আপনারা শুনলেন জনাব আব্দুল নূর তুষারের বক্তব্য। আমি জানি আপনাদের কাছে মনে হবে যে আমরা বোধহয় আলোচনাটা কিছুটা ব্যক্তিগত কিছু ঘটনা প্রবাহের উপরে সীমাবদ্ধ রেখেছি, কিন্তু বিষয় আসলে তা না। দেখেন, যে কাজটা হয়েছে, আমাকে ভাগ বলা হচ্ছে, আব্দুল নূর তুষারকে বলা হচ্ছে, আনিস আলমকে বলা হচ্ছে, যিনি বলছেন এটা ওনার মানসিকতা। এটা নিয়ে কিন্তু আমার ওই অতটা বেদনাও নাই, কিন্তু এই আলোচনা আমরা করলাম কেন? আমরা করলাম হলো যে একটা মানে একটা ধারা যেন তৈরি হয়েছে দেশে, যে মানুষকে ডিফেম করতে হবে, অন্যকে অপদস্থ করে আপনার কি আনন্দ? আর যদি সেই অপদস্থটা হয় ভিত্তিহীন ঘটনা দিয়ে, কোনো ঘটনাই নাই, সেখানে আপনি এগুলি বলবেন যখন, তখন কি হবে? পুরো জাতিটাকে কিন্তু পৃথিবীর লোকজন এভাবে দেখবে যে এই জাতি এগুলি করে। এই জাতি মানে কোনো কারণ ছাড়াই একজন লোককে বেইজ্জতি করতে পারলে আনন্দ পায়, নিজে নিজে আনন্দ পায়। সে কি বেইজ্জতি করতে পারে? বরঞ্চ সে নিজে নিজের রুচির পরিচয়টা বাইরে নিয়ে আসে, নগ্ন করে দেয় মানুষের কাছে। লাভ কি? মাসুদ ভাই, আমি আমি আব্দুল নূর তুষার, আনিস আলমগীর বসে এক জায়গায় দই খাচ্ছি, সামনে একটা টেবিল, তার মধ্যে আপনি একজন সেলিব্রিটি নারীকে এনে বসাই দিলেন এআই এর মাধ্যমে। মানে এত এত ছেলে মানুষই কাজ, এত মূর্খতাপূর্ণ কাজ আমি জীবনে খুব কম দেখেছি। কিন্তু এটার মাধ্যমে কিন্তু আমার কিছু হয় না, আমাদের কিছু হয় না, যাকে বসিয়েছেন তারও কিছু হয় না। মাঝখান থেকে কি হয়? পুরো জাতিকে কিন্তু মানুষ এভাবে দেখে যে এই জাতিটা কতটা নিচতার দিকে, কত দ্রুত বেগে ধাবিত হচ্ছে। নিচতার দিকে বুঝতে পারছেন ধাবিত কি করার বলছি? জন্য একটা চেষ্টা চলছে, এবং এই চেষ্টা চলছে, চেষ্টাটার রাইট, বিরুদ্ধে আমাদের অবস্থান। আমরা চাই না যে আমাদের রাইট, শত্রু নিচ হোক। আলেকজান্ডারের শত্রুকে, তাই না? আলেকজান্ডারের শত্রু হচ্ছে পারস্যের সম্রাট, সেও সেই রকম বিরাট সম্রাট। আমরা সালাউদ্দিনের শত্রুকে রিচার্ড, বীর সালাউদ্দিনের শত্রুর উপাধি কি? সিংহ হৃদয়। রাইট, আমরা চাই আমাদের শত্রুর সিংহ হৃদয় হোক। আমরা চাই আমরা যারা আমাদের বিরোধিতা করে তাদের উদারতা এবং তাদের যে শিক্ষা, সেটা দেখে আমরা তাদেরকে শ্রদ্ধা করতে পারি। কিন্তু আমরা যে অবস্থাটা রাইট, দেখতে পাচ্ছি এখন, আমরা দেখতে পাচ্ছি আমরা কত ক্ষুদ্র, আমাদের চেয়েও ক্ষুদ্র লোক আছে। এটা আমাকে খুব বেদনা দেয়। তবে এতে করে কিন্তু আমি কোনো আশা হারাই না, এবং এতে করে আমি মাঝে মাঝে খুশিও হই। কারণ এরা আছে বলেই আসলে পৃথিবীতে আসলে ইবলিশ এখনো চড়ে খায়। হ্যাঁ, এরা না থাকলে পরে ইবলিশ বেকার হয়ে যেত। আমরা মনে হয় ইবলিসের বেকারত্ব নিয়ে খুব টেনশন। প্রিয় দর্শক, এই আলোচনা আসলে অনেক করা যায়, আর এই বিষয়ে আলোচনা করতেও চাই না। এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।